খাদিজার তালে পড়ে নূপুরও একটু হাসলো, বলল, নিক তবে। খাদিজা বললেন, সকালে নাস্তা খেয়েছে দুপুরে 1টায়, তারপর মেডিসিন নিয়েছে, এখন বাজে 4টা, এখনও দুপুরের খাবার খায়নি। মেডিসিন তো দূরের কথা, এখন সে মায়ের কি চিন্তা করা উচিত নয়? চিন্তা তো এমনি এসে যায়। যা গিয়ে পারলে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে তবেই আয়, তখন দেখবি আমি কেমন নিশ্চিন্ত হয়ে হেসে খেলে কথা বলি। ওই ঘরে যাওয়ার কথা উঠতেই ঘুঙুরের মন আঁতকে উঠল। এক মনে প্রবল আগ্রহ, আরেক মনে তীব্র অনাগ্রহ। তার দ্বিধাদ্বন্দ্ব কাটাতে সাহায্যে এলো নূপুরের আদেশ, যাও ঘুঙুর, চাচি যখন বলছে তখন তোমার চেষ্টা করে দেখা উচিত, অন্তত চাচির কষ্টের কথা ভেবে হলেও। সঙ্গে সঙ্গে ঘুঙুর ঠিক আছে বলে দিল। সময় নষ্ট না করে বেরিয়ে গেল। পেছন থেকে খাদিজা বলে দিলেন খাবার রাখা ডাইনিংয়ে, সেখান থেকে খেয়ে নিলেই হবে। ঘুঙুর সেভাবেই করল। ডাইনিং থেকে খাবার নিয়ে সোজা চলল কল্পের ঘরে। বিছানায় ঠেস দিয়ে বসে কল্প। তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো, বলা চলে অনেকটাই ভালো। বরাবরের মতো বাহিরে দাঁড়িয়ে ঘুঙুর দরজায় টোকা দিল। ফোনের স্ক্রিন থেকে নজর সরল কল্পের। উচ্চ বাক্যে বলল, দরজা খোলাই আছে। ঘুঙুর ঢুকলো ভদ্র কায়দায়, হাতে তার খাবারের প্লেট। কল্প এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল, যেন সে দেখেইনি ঘুঙুরকে, বা আগে থেকে এমন মুহূর্ত আসবে জানত। ঘুঙুর ভ্রু কুঁচকে দেখল নির্বিকার কল্পকে। সেও এগিয়ে গেল নিকটে, বেড সাইড টেবিলে খাবারটা রাখলো সুন্দরভাবে। অতঃপর কল্পের অ্যাটেনশন পাওয়ার জন্য গলা ঝেড়ে বলল, চাচি খাবার পাঠিয়েছে, খেয়ে নিয়ে ঔষধ খেতে বলা হয়েছে। কল্প কিছু বলল না, এমনকি ফিরল না অবধি। সেভাবেই ফোনে মুখ গুজে রইল। ঘুঙুর এমন ব্যবহার দেখে আশ্চর্যের সপ্তমে সে আরেকটু জোরে বলল, এই যে শুনছেন, খাবার এনেছি, খেয়ে নিন। কল্প মুখ খুলল, তবে চোখ খুলল না। সেভাবে ফোনে তাকিয়ে বলল, ওভাবে ডাকবি না, বউ বউ লাগে। ঘুঙুর গাল ফুলিয়ে তাকিয়ে রইল। কল্প ফিরল না সেদিকে, তার পূর্ণ দৃষ্টি ফোনে। ঘুঙুর ধূপধাপ পায়ে এগিয়ে টেবিল থেকে খাবারটা এনে বিছানায় রাখলো, একেবারে কল্পের পাশে। বলল, খেয়ে নিন। কল্প তেরছা কণ্ঠে বলল, খাবো না কার কি? চাচির দুশ্চিন্তা বাড়ান এভাবেই। হোক দুশ্চিন্তা, আমার মা, আমার শরীর, আমি বুঝে নেব ভালো খারাপ। প্লিজ খেয়ে নিন। চাচি আমাকে দায়িত্ব দিয়েছেন, কোমর ব্যথায় উঠতে পারছেন না তিনি। আমি দূরের মানুষের কথা মেনে অভ্যস্ত নই। ঘুঙুর ভ্রু কুঁচকে তাকালো, মিনমিন করে বলল, দূরের মানুষ? হ্যাঁ, অন্য লোকের জন্য কিছু করা না গেলে অন্য লোকের সেবা নেওয়াও তো মহাপাপ। এখন জেনে শুনে তো আর পাপ করতে পারি না। ঘুঙুর আশ্চর্য না হয়ে পারল না। এতক্ষণে বুঝলো রেগে আছে জনাব, কষ্ট পেয়ে কি না কি বলেছে, অতটুকু কথা ধরতে আছে। সে প্লেটের ওপর থেকে ঢাকনা সরিয়ে প্লেটটা হাতে নিয়ে কল্পের সামনে ধরল, নম্র কণ্ঠে বলল, সরি, এবার খেয়ে নিন। কল্প এতক্ষণে ফোনের থেকে দৃষ্টি উঠালো, তাও পুরোপুরি নয়। আর চোখে প্লেটের দিকে এক পলক চেয়ে বলল, এভাবে হবে না। ঘুঙুর সন্দিগ্ধ চেয়ে বলল, কি চাই? শাস্তি। যেমন? দায়িত্ব যখন নেওয়া হয়েছে যথাযথভাবে তা পালন করা হোক। সোজা সাপটা বলুন, কি বলতে চান? শুধু প্লেট এনে মুখের সামনে ধরলে হবে? খাওয়ানোর দায়িত্বটা কে পালন করবে? আতকে উঠল ঘুঙুর। এসব কেমন কথা? এত বড় ছেলেকে এখন তার খাইয়ে দিতে হবে? এ কথায় ফেসে গেল। পরপর মাথা দুলিয়ে পিছিয়ে গেল সে। অস্ফুট স্বরে বলল, না না না। কল্প সরাসরি ঘুঙুরের অসহায় দৃষ্টিতে দৃষ্টি মেলালো। দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো কোনো লাভ নেই, শাস্তি তাকে পেতেই হবে। ঘুঙুর অসহায় কণ্ঠে পুনর্বার বলল, খেয়ে নিন না প্লিজ। কল্প শুনল না, তার এক রোখামি বজায় রেখে বলল, আমাকে রাগাস না, কথা না বাড়িয়ে চুপচাপ এগুলো নিয়ে কেটে পড়। ঘুঙুর বুঝলো বেশি কথা বলে লাভ হবে না। সে কিছুক্ষণ প্লেট হাতে দাঁড়িয়ে রইল, মনে তীব্র সংশয়। অনেক ভেবে ভেবে সময় পেরোলো, এগিয়ে বসলো খাটে, খাবারে হাত ডুবিয়ে তুলে ধরল কল্পের সম্মুখে। এবারে সময় নষ্ট করল না কল্প, খপ করে টেনে নিল ঘুঙুরের হাতখানা নিজের মুখের মধ্যে। এত ছোট নমনীয় হাত অনায়াসে তার কণ্ঠনালী দিয়ে নেমে যাবে বোধহয়। কল্প আঙুলগুলোকেও ছাড়ল না, ঠোঁট দিয়ে চেপে ধরল। ঘুঙুর শিউরে উঠল, তার দেহের ভেতরের সকল যন্ত্রপাতি শুদ্ধ কাঁপছে। বাবা ব্যতীত যেই মেয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে সামান্যতম ক্লোজ হয়নি, সেই মেয়ের জন্য এই এতটুকু সঙ্গে স্পর্শ যে কতটা ভয়াবহ অনুভূতির জন্ম দিচ্ছে তা শুধু সেই বুঝছে। কল্প অগোচরে এক পেশে হাসি হাসল।
ঘুঙুর যা একদমই ধরতে পারল না, সে তো আর নিজের মধ্যে নেই, হারিয়েছে আপন সত্তা। কল্প তার আঙুলের ভাঁজে ভাঁজে মাঝে মধ্যেই বসিয়ে দিচ্ছে ছোট্ট ছোট কামড়। কি এক অদ্ভুত যন্ত্রণায় তলিয়ে ঘুঙুর না পারছে বলতে আর না পারছে সইতে। খাওয়া শেষে ঘুঙুর তড়িঘড়ি করে প্লেট গ্লাস গুছিয়ে চলে যেতে নিল, কিন্তু পারল কই। দরজা অবধি যেতেই কল্প ফোড়ন কেটে উঠল। ওষুধ খেতে হবে না? ঘুঙুর ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিল, পরপর স্বাভাবিক হয়ে বলল, আসছি। আসছি তো বলল, কিন্তু এলো আর কই। আধা ঘন্টা পেরিয়ে দরজার বাহির থেকে ভেতরে প্রবেশ করতে পারেনি, ওভাবেই দাঁড়িয়ে আছে। বার কয়েক পা এগিয়ে আবার পেছনে টেনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই নিয়ে 9 বারের বার সে সক্ষম হলো। অনেকটা এগিয়ে যাওয়ায় আর পেছনে পড়ল না। চোখাচোখি হয়ে গেল কল্পের সঙ্গে। তাকে দেখা মাত্র কল্প শব্দ করে নিঃশ্বাস ফেলল, বলল, কিসে চেপে এলি? জাহাজে নাকি বিমানে নাকি উড়ে উড়ে? ঘুঙুর বলার মতো কিচ্ছু খুঁজে পেল না। দোষ তো তারই। মুখ খুললেই এখন হাজারটা প্রশ্ন উত্তরের খেলা। তবুও মুখ বন্ধ রাখা হলো না। ছোট্ট করে বলল, পায়ে হেঁটে। পরপর এগিয়ে গিয়ে ওষুধগুলো নিল। প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ গুছিয়ে কল্পের হাতে দিতে চাইল। এক হাতে পানির গ্লাস। কল্প ওষুধগুলো হাতে ধরল না, মুখ হা করে ধরল ঘুঙুরের সম্মুখে। ঘুঙুর নাক ফুলিয়ে ওষুধগুলো কল্পের মুখে দিয়ে দিল। পানির গ্লাস এগিয়ে ধরতে দেখা যায় কল্প তার হাত সমেত গ্লাস টেনে নিয়ে পানি মুখে নিয়েছে। ঘুঙুর চরম আশ্চর্য, মনে মনে বিড়বিড়িয়ে বলল, অসভ্য একটা। সে এবার চলেই যাচ্ছিল। কল্প পুনর্বার পেছন থেকে ডেকে বসলো, বলল, ম্যানার্স শিখিসনি কোনো? যেতে হলে অনুমতি নিতে হয়, জানা নেই? ঘুঙুর অধৈর্য নিঃশ্বাস ফেলল। হয়তো সরি অথবা বিদায় জানাতে উদ্যত হলো। তার কথাকে উপেক্ষা করে কল্প বলে উঠল, আচ্ছা যাবি যখন, তখন এটা দেখে যা, কাছে আয়। ঘুঙুর বিরক্ত নয়, তবুও ওপরে তেমনটাই দেখিয়ে এলো। কল্পের নিকটে আসলে সে তার ফোনের স্ক্রিন এগিয়ে দিয়ে ধরে বলল, দেখ তো, মেয়েটা সুন্দর না? আমার পাশে কেমন মানাবে? ধপ করে ঘুঙুরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। স্ক্রিনে থাকা সুশ্রী রমণীটির হাস্যোজ্জ্বল বদনে দৃষ্টি অব্যাহত রেখে দাঁতে দাঁত চেপে বলল, জঘন্য। ঘুঙুরকে আটকায় এবার আর কার সাধ্যি। ঝড়ের বেগে কক্ষ ছাড়ল তৎক্ষণাৎ। কল্প তো হেসেই কোটি কোটি। হাত এক দিয়ে দু চোখ চেপে ধরা, অন্য হাতে ফোন। কক্ষ কাঁপিয়ে হাসছে সে। প্রিয়তমাকে নীরবে অত্যাচার করার টেস্ট তার কাছে সর্বোত্তম। কিভাবে জ্বালাতন করে, ভালোবাসতে বাধ্য করে, আবার মুহূর্তেই তাকে রাগিয়েও দেয়। ফোঁস ফোঁস করতে করতে খাদিজার দরজায় গিয়ে ঠেকল ঘুঙুর। বোঝাই যাচ্ছে ভিতরে খুব রমরমা পরিবেশ। খাদিজা, নূপুর ও কুহু মিলে হেসে খেলে আড্ডা দিচ্ছে। তাদের ওই হাসি তার কাটা ঘায়ে নুনের ছিটা বিছিয়ে পড়ার মতো অবস্থা হলো। দ্বিগুণ জ্বলে উঠে ভিতরে ঢুকলো সে। কণ্ঠে রাগ মিশিয়ে বলল, বাহ, আমাকে ফাঁসি কি আনন্দটাই না করা হচ্ছে। মুহূর্তেই কক্ষ জুড়ে নীরবতা। সবার হাসি গায়েব। কুহুও একেবারে চুপ। খাদিজা বেগম কিছু না জানার ভান ধরে বললেন, কি হয়েছে রে মা? খাওয়াতে পারিসনি তাই না? ছেলেটা যে কেন এমন হলো, সবই আমার পড়া কপাল। ঘুঙুর বিরক্ত ভঙ্গিতে এগিয়ে আসতে আসতে বলল, তোমার পোড়া কপালই চাচি। এমন নিমপাতার মতো ছেলে জন্ম দিলে কার কপাল ভালো হবে? নিশ্চয় ওনাকে পেটে নিয়ে তুমি নিম পাতা চেখেছিলে, নয়তো এমন কেন হবে? ওয়াই? নূপুর ধমকে উঠল। ঘুঙুর, থামবে তুমি? কি বলছো এইসব? খাদিজা বেগম হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। কুহুরও তাই। খাদিজা বেগম কোনো মতে হাসি চেপে নূপুরকে আটকে বললেন, ওকে বলতে দে। তা কি করেছে আমার ছেলে, সেটাও একটু বল। কি করেনি শুধু সেটা বলো। আমাকে দিয়ে আঙুলের কড়ি গুণে অভিযোগগুলো পেশ করতে যাচ্ছিল ঘুঙুর। আকস্মিক চেতনা ফিরে পেয়ে আটকে গেল সেখানেই। হতবম্ব দৃষ্টিতে একবার নূপুর একবার খাদিজা বেগমকে দেখল। খাদিজা বেগম ইশারায় আবারও তাকে বলতে বলল। ঘুঙুর এক ঝটকায় সোজা হয়ে বসলো, বলল, কিচ্ছু করেনি, কিচ্ছু না। নূপুর ভ্রু কুঁচকে ফেলল। খাদিজা বেগমের হাসি বাড়ল দ্বিগুণ। ঘুঙুর সেদিকে চেয়ে গাল ফুলিয়ে নূপুরের উদ্দেশ্যে বলল, আপু বাড়ি ফিরবো, তুমি চাইলে আসতে পারো, আমি গেলাম। তাকে আর আটকে রাখা সম্ভব হলো না। খাদিজা বেগম কত করে বললেন থেকে যা, খেয়ে যাস, কিন্তু কে শোনে কার কথা। ঘুঙুর তো ঘুঙুরই। সে তো আর বোঝাতে পারছে না তার ছেলে বুকের মধ্যে ঠিক কতটা আগুন জ্বেলে দিয়েছে। এখন কত সময় যাচ্ছে, তাপমাত্রা ছড়িয়ে পড়ছে সর্বাঙ্গ জুড়ে। কুয়াশায় জড়ানো রোদহীন প্রকৃতির বুকে কাঁধে ব্যাগ চেপে এগোচ্ছে ঘুঙুর। মুখচ্ছটায় লেপ্টে তীব্র অনীহা।
পরনের আকাশি ওড়নাটা সন্তপর্ণে মাথা মুড়ে আছে, গায়ে জামার উপর শীতবস্ত্র জড়ানো, পা বাড়াচ্ছে মন্থর গতিতে। তার এমন হেলায় হাঁটা দেখে বিরক্ত হলো বৃষ্টি। চোখ মুখ কুঁচকে বলল, আর একটু জোরে চল না, এখানে তো 10টা বাজিয়ে দিবে। ঘুঙুর ক্ষুব্ধ হয়ে বলল, আর একটা কথা বললে ব্যাগ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিব। খুব আনন্দ হচ্ছে তাই না ওই রাক্ষসীটার কাছে পড়তে পেরে? চল শুধু গলায় গলায় পীড়িত করে দেখিস, একবার খবর করে ফেলবো। বৃষ্টি মুখ ভেঙালো, বলল, আচ্ছা তুই রিক্তাপুকে সহ্য করতে পারিস না কেন বলতো? সে তোর কোন পাকা থানে মই দিয়েছে শুনি? ঘুঙুর দাঁত কিরমির করে বলে উঠল, পাকতে আর দিল কই, কাঁচা থাকতেই মই দিয়ে হাজির। বৃষ্টি চোখ ছোট ছোট করে সন্দিগ্ধ কণ্ঠে বলল, মানে? মানে কিছু না, চল তুই, পরে আজ উদ্ধার করে ফেলবো। 10:30 রিক্তার কাছ থেকে টিউশন নিয়ে সবে বেরিয়েছে ঘুঙুর, বৃষ্টি আর কুহু। ঘুঙুরের মুখবয়ব আগুনের গোলার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করে আছে। এটা দেখে বৃষ্টি কুহু দুজনেই চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। রিক্তাদের বাড়ি থেকে বেরিয়ে বেশ খানিক সামনে চলে গেছে তারা। প্রতিমধ্যে কল্প আর জিহানকে বসে থাকতে দেখা গেল চায়ের দোকানে। ঘুঙুর এতটাই ক্ষিপ্ত মেজাজে আছে যে ওদের উপস্থিতি তার দৃষ্টিগোচর হয়নি। সে রণচণ্ডী রূপে সমান তালে এগিয়ে চলেছে, কিন্তু কুহু ঠিকই ভাইকে লক্ষ্য করে ছুটে গিয়েছে। বৃষ্টিও কুহুকে অনুসরণ করে সে পথে ছুটেছে। একাকে কেবল ঘুঙুর চলছে। পেছন থেকে দুটো মানুষ যে গায়েব হয়ে গেছে সেদিকেও তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। চা শূন্য কাপটি বেঞ্চিতে রেখে প্যান্টের পকেটে হাতে সিগারেট দিয়াশলাই বের করলো কল্প। সিগারেট ঠোঁটে চেপে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে জ্বলন্ত সিগারেটখানা আঙুলের ভাঁজে নিয়ে নিল। সিগারেটে এক টান মেরে ওদরে পৌঁছে যাওয়া তেজস্বিনীকে ইঙ্গিত করে কুহুকে শুধালো, কি হয়েছে? নবাব নন্দিনী খেপেছে যে? ইতিমধ্যে কুহু বুঝে ফেলেছে ভাই তার কার কথা বলেছে। সেই তেজস্বিনীকে সেও এক পলক পেছন ঘুরে দেখে নিয়ে মিষ্টি হেসে বলল, রিক্তা আপুকে অপছন্দ করে, তাই বোধহয় চটে আছে। তুমিও না ভাইয়া খামোকা আপুকে জ্বালাও। কল্প এক ভ্রু উঁচিয়ে বলল, আমি জ্বালাই? তা নয় তো কি, রিক্তা আপুকে ঘুঙুর আপু কতটা অপছন্দ করে তা কি তোমার অজানা কিছু? তাহলে কেন কোচিং ছাড়িয়ে এনে ওকে এখানে দিলে? কোচিং যাওয়াটা নিরাপদ মনে করছি না, তাই এই কাজ করতে হলো। সে যাই হোক আমি নিশ্চিত আমির চাচা ফিরলে ঘুঙুর আপুকে কেউ ধরে বেঁধেও রিক্তা আপুর থেকে টিউশন নেওয়াতে পারবে না। দেখা যাবে। কুহু ভাইকে বিদায় দিয়ে বাড়ির পথে এগিয়ে গেল। বৃষ্টি দাঁড়িয়ে ছিল একটু দূরেই। পুরোটা সময় সে কল্পের অ্যাটেনশনের আশায় ছিল, কিন্তু কল্প যেন এক মুহূর্তের জন্য তাকে দেখল না। বৃষ্টি কপাল কুঁচকে ফেলল, মনে মনে ভাবল, আমি কি এতটাই ক্ষুদ্র বস্তু? খালি চোখে দেখার মতো নই? আতঙ্ক ভেবে ঘুঙুরের আশেপাশে বৃষ্টিকে আর দেখা গেল না। বাকিটুকু পথ ঘুঙুর একাই এগোচ্ছিল, মনে মনে গোষ্ঠী উদ্ধার করছে কারো। এই মুহূর্তে তার ওই সুশ্রী কদিত বদনখানি দেখে যে কেউ চমকে উঠতে বাধ্য। কেমন গম্ভীর দেখাচ্ছে। তার সেই ভ্রান্ত মস্তিষ্কে আরও দ্বিগুণ ভ্রান্তি চাপিয়ে সাই সাই করে ছুটে এলো কল্পের বাইক থামলো একেবারে তার পথ রোধ করে। এ পর্যায়ে মেজাজের একেবারে দফারফা হয়ে গেল ঘুঙুরের। চোখ মুখ খিচিয়ে অকথ্য কিছু বলতে গিয়েও আটকে গেল তৎক্ষণাৎ, যখন বাইকের চালকের দিকে পূর্ণ দৃষ্টি পড়ল। তার অর্ধ খোলা মুখ সেভাবেই হা হয়ে রইল। চৈতন্য ফিরতেই তা বন্ধ করলো তড়িঘড়ি করে। কল্প বসা থেকে নেমে বাইকে ঠেস দিয়ে দুহাত ভাঁজ করে ঘুঙুরের সামনে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, কি বলবি বল। ঘুঙুরের মুহূর্ত পেরোলো নীরবতায়। মাথা নত করে কোনো প্রতিক্রিয়া না পেয়ে কল্প আঙুলে তুড়ি বাজিয়ে বলল, কি হলো বল। ঘুঙুর আমতা আমতা করে বলল, কি বলবো? যেটা বলার জন্য মুখ খুলেছিলি সেটাই। কিছু না। কল্প কিছুক্ষণ নীরবে চেয়ে রইল ওই মায়াবী মুখপানে। স্নিগ্ধ সকালে ওই সুশ্রী মুখখানা দর্শনও তার নিকট বড়ই সৌভাগ্যের ঠেকছে। দিনকে কি অদ্ভুত আসক্তিতে বশ করে নিচ্ছে ঘুঙুর তাকে। মন প্রাণ উন্মাদ ওই পিচ্ছি দেহের টানে, তবুও বলা বারণ, ছোঁয়া বারণ, শুধু দূর থেকে অনুভূতি নেওয়া যায়। ঘুঙুর নত মস্তিষ্ক উঁচিয়ে এক পলক দেখল সেই নেশাতুর দৃষ্টি জোড়া। তৎক্ষণাৎ সরিয়ে নিল আখি, মিনমিনে স্বরে বলল, পথ ছাড়ুন, বাড়ি যাব। কল্পের ভাবনায় ছেদ ঘটে। নিজেকে ধাতস্থ করতে গলা খাকারি দিল। পরপর স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু খেয়েছিস? এই ছোট্ট প্রশ্নটি যেন ঘুঙুরের মস্তিষ্ক জুড়ে দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। দাঁতে দাঁত চেপে মনে মনে ভাবল, খচ্চর বেটা, সাত সকালে যে ডাইনির কাছে পাঠাইছিলি মনে নাই? ডাইনি তো পুরো বইটাই একদিনে
খাওয়াই দিছে। আর খাওয়ার কি প্রয়োজন? ওগুলো হজম হোক আগে, তারপর নতুন করে তোর মাথা খাওয়ার কথা ভাববো। মনের কথা মনে চেপে মুখে বলল। বাসায় গিয়ে খাবো। বলা মাত্রই কল্প বাইকে চেপে বসলো। স্টার্ট দিতে দিতে ঘুঙুরকে বলল। ওঠ। ঘুঙুর ওই কথার মর্মার্থ না বুঝে পুনরায় জিজ্ঞেস করলো। কি? বাইকের স্টার্টিং সাউন্ডে কথা আদান প্রদানে তীব্র অসুবিধা হচ্ছে। কল্প একটু উচ্চ কণ্ঠে বলল। ঝটপট পেছনে উঠে বস। ঘুঙুর দ্বিমত করতে চাইল। প্রস্তাব নাকচ করার পূর্ব মুহূর্তে কল্প তাকে থামিয়ে দিল। ধমকে বলল। আর একটা কথা বললে খবর আছে, তাড়াতাড়ি উঠে পড়। ঘুঙুর বাধ্য হয়ে বাইকে উঠল। প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। কাঁচোমাচো হয়ে ব্যাগ চেপে ধরে বসে রইল। চেষ্টা করলো কল্পের থেকে কিছুটা দূরত্বে বসার, কিন্তু তা হতে দিল না কল্প। ঘুঙুর ঠিকঠাক বসা মাত্রই প্রবল বেগে বাইক টান দিল সে। ফলস্বরূপ ঘুঙুর গিয়ে পড়ল কল্পের ওপর। ভয়ে আতঙ্কে চোখ খিচিয়ে বন্ধ করে ফেলল সে। এক হাতে ব্যাগ, অন্য হাতে চেপে ধরল কল্পের শার্টের পিঠের কাছের কিছু অংশ। বাইকের গতি স্বাভাবিকের তুলনায় ধীর হলো। ঘুঙুরের ভয় শঙ্কা কেটে গিয়ে মনস্থির হলো। চৈতন্য ফিরতেই আটকে উঠল সে। হাত গুটিয়ে নিল কল্পের পিঠ থেকে। তার এমন কাজে কল্পের নিরেট কণ্ঠ ভেসে এলো। বলল। ধরে বস, পড়ে যাবি। গ্রামের রাস্তা আঁকাবাঁকা, এখানে পড়ে যাওয়া অবস্থা কিছু নয়। ঘুঙুর দ্বিধাদ্বন্দ্বে হাতটা এগিয়ে নিবে পুনরায় ভাবতে ভাবতে আবার কল্প বলল। কি বললাম? এবার আর দেরি না করে সন্তপর্ণে কল্পের কাঁধে হাত রাখল ঘুঙুর। আকস্মিক বাইকের মিররে চোখ পড়তে দেখতেই পেল কল্পের পুরো ঠোঁটের বাঁকা হাসি। তার এই মুহূর্তে কি লজ্জা পাওয়া উচিত ছিল? হয়তো অন্য সময় হলে লজ্জা পেলেও আজ সে লজ্জা পেল না। কাজ তার মস্তিষ্ক থেকে রিক্তা নামক পদার্থ এখনো দূর হয়নি। আর রিক্তাকে ঘিরে যত প্রবলেম, তার কেন্দ্রবিন্দু একমাত্র এই কল্প চৌধুরী। অতঃপর তার গোমরা মুখে হাসি বা লাজ কোনোটাই আজ আর দেখা গেল না। ব্যর্থ হয়ে মনে মনে বিষণ্ণ হলো কল্প। বুঝল না শুধু ঘুঙুর, বাজারের নরেন চাচার বিখ্যাত মালাই চা বেশ মুখরোচক পানীয়। মাটির কাপে উঁচু উঁচু এক কাপ চা থাকে, গরুর দুধের চা। ওপরে থাকে দুধের মোটা স্বর, মুখে দিলেই মিলিয়ে যায়। স্বরের উপরে বাদাম জেলি দিয়ে পরিবেশন করা হয়। জাস্ট অতুলনীয় এক কথায়। চায়ের সঙ্গে নানা রকম স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, চকলেট, আইসক্রিম ইত্যাদি ইত্যাদি। সেখানে ঘুঙুরকে নিয়ে ঢুকলো কল্প। আশেপাশে অনেক মানুষ। চাচাকে সালাম জানিয়ে ভিতরে ঢুকলো ওরা। জুবায়ের চৌধুরী আর আমির আহমেদের বন্ধুদের কথা গোটা গ্রাম শুদ্ধ মানুষ জানে। তাই তাদের ছেলে মেয়েদের একসঙ্গে অবাধ মেলামেশা দেখেও কেউ মুখে রা কাটে না। তাছাড়া চেয়ারম্যানের ছেলের চরিত্রে আঙুল তুলবে কার সাহস এই তল্লাটে। একটি ফাঁকা টেবিল বেছে ঘুঙুরকে নিয়ে বসলো কল্প। অর্ডার করলো সেই সুনামধন্য চা, সঙ্গে কেক, কুকিজ, কোল্ড ড্রিঙ্কস। ঘুঙুর বারবার বলছে সেগুলো খাবে না, বাড়ি গিয়ে আপুর সঙ্গে ব্রেকফাস্ট করবে। কিন্তু কল্প কি কথা শোনার মতো ছেলে? তার এক রকমের রাজত্ব সর্বত্র চলবে। জনাবের হাবভাব বুঝে খাবার এলো। বিনা বাক্যে খেতে শুরু করলো ঘুঙুর। জানে এখানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তবে শুধু কোল্ড ড্রিঙ্কস ব্যতীত প্রতিটি খাবারের একটি করে দেখে ভ্রু কুচকে ফেললো সে। বলল। একটা কেন? আপনি খাবেন না? কল্প কোল্ড ড্রিঙ্কসটা এগিয়ে নিয়ে বোতলের ছিপি খুলতে খুলতে বলল। তোর কি মনে হয় তোর চাচি আমাকে না খাইয়ে ছেড়েছে? ঘুঙুর আর কিছু বলল না। ছোট্ট করে ওহ বলে খাওয়ায় মনোযোগী হলো। এরই মধ্যে ঘটল আরেক কাহিনী। অপর টেবিলে মেনু কার্ড দিয়ে মুখ ঢাকা জিহানকে নজর এড়ালো না ঘুঙুরের। খাওয়া দাওয়া ভুলে সে ফট করে দাঁড়িয়ে গেল। আত্মসম্মান বিসর্জন দিয়ে চিল্লিয়ে ডেকে উঠল। ওই জিহান ভাই, তোমার সঙ্গে এটা কে? চোরা মুখ করে দাঁড়িয়ে জিহান। তার পাশে রিক্তা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। ঘুমুর অবাকান্বিত বদনে বড় বড় চোখ করে ওদের দেখছে। জিহান ভাই রিক্তা আপুর সঙ্গে রিলেশনশিপে, এটা যেন তার নিকট চরম অবিশ্বাস্য কিছু। বিস্ময়ে খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। কল্প গা ছাড়িয়ে বসেছিল চেয়ারে। তার মধ্যে কোনো ভাবান্তর নেই। তার হাবভাব এতটাই স্বাভাবিক যেন সব কিছু তার নখদর্পণে ছিল। ওদের টেবিলে আরও দুটো চেয়ার খালি ছিল। জিহান ও রিক্তাকে সেখানে বসার জন্য অফার করলো কল্প। বাধ্য ছেলের মতো রিক্তাকে চেয়ার এগিয়ে দিয়ে অপর পাশে নিজে গিয়ে বসলো জিহান। ঘুঙুর অল্প খাচ্ছে আর এদের প্রেম ভালোবাসা অবাক চোখে দেখছে। রিক্তার একটা বিষয় বেশ অস্বস্তি হচ্ছে। কাল পর্যন্ত এমন অস্বস্তি ছিল না, কিন্তু আজ ঘুঙুর হিসেব মতে তার ছাত্রীর সামনে প্রেম ব্যাপারটা কেমন না। তার উপর ঘুঙুর যেভাবে ওদের দেখছে। কি খাবি অর্ডার দে। কল্প জিহানের দিকে মেনু কার্ড এগিয়ে দিল। জিহান ওটা হাতে নিয়ে আমতা আমতা করে রিক্তার দিকে বাড়িয়ে দিল। রিক্তা মাথা নত করে দুটো জিনিস ইঙ্গিত করলো, মালাই চা, স্পেশাল সুগার কুকিজ। ব্যাস, এগুলো সমেত কল্প আরও কিছু নিজ দায়িত্বে অর্ডার করে দিল। অর্ডার শেষে ঘুঙুরকে বলল। কতক্ষণে হবে তোর?
ঘুঙুর যেন লজ্জা পেল আচমকা এমন প্রশ্নে। সবার সামনে এভাবে বলতে আছে। গাল ফুলিয়ে বলল, হয়ে গেছে।